দেখো অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে তো। স্ক্রিন দেখতে পাচ্ছি না, সবাইকে হ্যাঁ দেখা যাচ্ছে আমি তো। দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। একবার আমারও ওরকম হয়েছিল, এই নেট স্লো থাকলে তখন দেখা যায় না। হুম, দেখো তা প্রথম সূত্র হচ্ছে কি আধারোধিকরণম। আধারোধিকরণম, ঠিক আছে। এটা হচ্ছে অধিকরণ সংজ্ঞা বিধায়ক সূত্র। অধিকরণ সংজ্ঞা বিধায়ক সূত্র, ঠিক আছে। অধিকরণ সংজ্ঞা বিধায়ক সূত্র অর্থাৎ আধারোধিকরণম মানে যে আধারের অধিকরণ সংজ্ঞা হবে। কার হবে না? আধারের অধিকরণ সংজ্ঞা হবে। কিন্তু কার আধার? এখানে উত্তর দিচ্ছে কর্তৃনিষ্ঠ অথবা ষষ্ঠী করালেন স্যার, ষষ্ঠী করালেন না? করবো। কর্তৃনিষ্ঠ অথবা কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার, সেই আধারের অধিকরণ সংজ্ঞা হয়। কর্তৃনিষ্ঠ অথবা কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার, সেই আধারের অধিকরণ সংজ্ঞা হয়। কর্তৃনিষ্ঠ ক্রিয়া বলতে কোনটা? ধরো বলা হলো যে সাধুঃ বনে বসতি, সাধুঃ বনে বসতি। এই যে এখানে ক্রিয়া কোনটা? সাধুঃ বনে বসতি, ক্রিয়া কোনটা? বসতি। বসতি। এই মানে বাস করা যে ক্রিয়া, সেই ক্রিয়াটা কার মধ্যে আছে? সাধুর মধ্যে। সাধুর মধ্যে। তাহলে দেখো, তাহলে ক্রিয়াটা কিংনিষ্ঠ এখানে। সাধু এখানে কে? সাধু হচ্ছে কর্তা, তাই নয় কি? সাধু এখানে কর্তা। তাহলে এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা হচ্ছে কর্তৃনিষ্ঠ, হ্যাঁ কি না? কি হ্যাঁ বললাম? স্যার। হ্যাঁ। তাহলে এই যে ক্রিয়াটা হচ্ছে কর্তৃনিষ্ঠ, এবং তাহলে এই যে বাস করা ক্রিয়াটা, এই ক্রিয়াটা কিংনিষ্ঠ, কর্তৃনিষ্ঠ। এবং এই যে বাস করা ক্রিয়া, যে কর্তৃনিষ্ঠ যে ক্রিয়া, এই ক্রিয়ার আধার কোনটা? মানে বাস করাটা ঘটছে কোথায়? বনে। বন। বন হচ্ছে এখানে অধিকরণ। বনে। বন হচ্ছে আধার। তাহলে বন হচ্ছে আধার, মানে কর্তৃনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার, সেই আধারের অধিকরণ সংজ্ঞা হবে। কর্তৃনিষ্ঠ যে ক্রিয়া মানে এখানে বাস করা ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার মানে বন, সেই বনের অধিকরণ সংজ্ঞা হবে, ঠিক আছে। বনের অধিকরণ সংজ্ঞা হবে, ঠিক আছে। তাহলে কর্তৃনিষ্ঠ
চলো স্যার ওখানটা করে কি বললেন? ওই যে আধার সেটা হলো বন, মানে সেই বনের অধিকরণ। অধিকরণ সংজ্ঞা হয় লেখাই তো আছে, বনের অধিকরণ সংজ্ঞা হয়। বনের ঠিক আছে। অধিকরণ সংজ্ঞা হয় এবং বা এইরকমও বলতে পারো, ঠিক আছে, যে ধরো এরকম বলা হলো বা অন্যভাবে এটা বলতে পারো যে ক্রিয়া অথবা ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য কর্তা অথবা কর্ম যাকে আধার রূপে ব্যবহার করেন বা উপযোগ করেন তার অধিকরণ সংজ্ঞা হয়। এটা মনে হয় সহজ হবে, দেখো অথবা অথবাটা কি বললাম না, যে যে অথবা ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য, ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য কর্তা অথবা কর্ম যাকে আধার রূপে উপযোগ বা ব্যবহার করে তাকে তার অধিকরণ সংজ্ঞা হয়। দেখো এই যে এই উদাহরণে যে ক্রিয়া কোনটা, ক্রিয়া কোনটা, বাস করা ক্রিয়া, বসতি। বাস করা ক্রিয়া। এই যে ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য, ক্রিয়াটিকে মানে বাসক ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য কর্তা, এখানে কর্তা যাকে আধার রূপে ব্যবহার করছে, কাকে আধার রূপে ব্যবহার করছে? বনটিকে, বনকে। বনটাকে। তাহলে এখানে সেই বনের অধিকরণ সংজ্ঞা হয়। এরকম দেখো, বা যে স্থল্যাম ওদনম পচতি, এখানে ক্রিয়া কোনটা? পাক ক্রিয়া। সেই পাক ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য, পাক ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য এখানে কর্মের কর্ম মানে ওদন কাকে আধার রূপে ব্যবহার করছে? স্থলি। স্থলি মানে পাত্র, স্থলি। তাহলে পাক ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য ওদন কি করছে? স্থলিকে, পাক ক্রিয়াটিকে নিষ্পন্ন করার জন্য ওদন স্থলিকে আধার রূপে ব্যবহার করছে, তাই এখানে স্থলির অধিকরণ সংজ্ঞা হয়। এবং অধিকরণ সংজ্ঞা হলে একটা সূত্র আছে, সপ্তমী অধিকরণে চ, সপ্তমী অধিকরণে চ, অর্থাৎ যার অধিকরণ সংজ্ঞা হয় তাতে সপ্তমী বিভক্তি হয়। যার অধিকরণ সংজ্ঞা হয় তাতে সপ্তমী বিভক্তি হয়। তাহলে এখানে বনের অধিকরণ সংজ্ঞা হলো, এখানে স্থলি এর অধিকরণ সংজ্ঞা হলো, তাই এখানে এদের সপ্তমী বিভক্তি হয়েছে। এই যে আধার, এখানে কিছু বলার আছে। এই আধার আবার 3 প্রকারের হয়, ঠিক আছে? এই আধার হয় 3 প্রকারের। আধার হলো 3 প্রকার। কি কি কেউ বলতে পারবে? আধার 3 প্রকার কি কি কেউ বলতে পারবে? ঐক্যদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। বৈষয়িক, বাহ,
এক কি বললে? ঐকদেশিক, ঔপশ্লেষিক। ঔপশ্লেষিক। স্যার আমি বাংলাটা বলেছি। বৈষয়িক আর হচ্ছে অভিভাবক। এবং 3 হচ্ছে বৈষয়িক। বৈষয়িক। 3 প্রকার আধার আছে, ঠিক আছে? ঔপশ্লেষিক কাকে বলে? যে আধারে আধেয় বস্তুটি একদেশে বা যে আধারের একদেশে আধেয় বস্তুটি সম্বন্ধে থাকে তাকে বলে ঔপশ্লেষিক আধার। মানে কি, একটা ধরো আধার, একটা ধরো আধার, আধেয় কাকে বলে বলতো? আধেয় কাকে বলে? আধেয় কাকে বলে? আধেয় কাকে বলে বা আধেয় কোনটা? উদাহরণ দিয়ে বোঝাও আধেয় কোনটা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আধেয় কোনটা বা কাকে বলে? আধারকে হ্যাঁ, আধারকে আশ্রয় করে যেটা থাকছে ওটা আধার। আধারকে আশ্রয় করে যেটা থাকে সেটাই আধার, একদম ঠিকঠাক। আধারকে আশ্রয় করে বা আধারে যা থাকে, আধারে যা থাকে তাই তো আধেয়, তাই নয় কি? আধারে যা থাকে তাই আধেয়। তাহলে কি স্যার হলো? একটা উদাহরণ দিন না। যেমন ধরো যেমন ধরো গ্লাসে জল আছে। যদি বলা হয় যে গ্লাসে জল আছে, তাহলে আধার কোনটা? গ্লাসটা। গ্লাসটা। গ্লাসটা আধার। আর সেই আধারে কি আছে? জল। জল। তাহলে জলটা কি? আধেয়। আধেয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে গ্লাসটা হচ্ছে আধার, গ্লাসটা হলো আধার এবং সেই আধেয়তে যা আছে, গ্লাসটা হচ্ছে আধার, সেই আধারে যা আছে। গ্লাসটা হলো আধার এবং সেই আধারে যা আছে সেটা আধেয়। তাহলে এখানে কি বলেছে? যে আধারের একদেশে, মানে এমন একটা আধার, একটা আধার যে আধারেতে মানে অনেক বড় আধার, সেই আধারের একটা দেশে, মানে সম্পূর্ণটা নয়, আধারের একদেশে আধেয় বস্তুটির সংযোগ সম্বন্ধে থাকে। না কিরকম উদাহরণ? উদাহরণ হচ্ছে এটা, যে ধরো এরকম বলা হলো যে ধরো একটা তোমরা জানো যে মাদুর বা 17 ইঞ্চি বলে না, 17 ইঞ্চি, 17 ইঞ্চি পাতা আছে এবং ওই 17 ইঞ্চি পাতা আছে, সেখানে এক কোণে একটি বালক বসে আছে, এক কোণে একটা বালক বসে আছে। তাহলে ওই যে 17 ইঞ্চি, তাহলে ওই 17 ইঞ্চিটা হচ্ছে আধার। ওই 17 ইঞ্চি, ওই 17 ইঞ্চিটা হলো আধার। এবং ওই 17 ইঞ্চি দেখো এটা অনেকটা বড় আধার, 17 ইঞ্চি একটা বড় আধার। তাহলে ওই আধারের একদেশে, মানে সম্পূর্ণ আধারটা জুড়ে কি বালকটা বসে আছে? মানে সম্পূর্ণ 17 ইঞ্চি জুড়ে কি বালকটা বসে আছে নাকি একদেশে বসে আছে? একাংশে বসে আছে। একদেশে বা একাংশে।
তাহলে এই যে একদেশে বা একাংশে আধেয় বস্তু কোনটা? এখানে আধেয় বস্তু কোনটা? বালকটা হচ্ছে আধেয় বস্তু, তাই না? বালকটা হচ্ছে আধেয় বস্তু। তাহলে যে আধারের একদেশে আধেয় বস্তুটি সংযোগ সম্বন্ধে থাকে, এবং দেখো বালকটা যে কটে থাকে ওদের মধ্যে সংযোগ সম্বন্ধ। কট মানে হচ্ছে 17 ইঞ্চি। বালকঃ কটে আস্তে, আস্তে মানে বসে আছে, উপবেশন করে আছে। এখানে আধার হলো কট। এই কটের একদেশে সংযোগ সম্বন্ধে বালকটি অর্থাৎ আধেয় বস্তুটি আছে, তাই এটি ঔপশ্লেষিক শ্লেষিক আধারের উদাহরণ। দ্বিতীয় হচ্ছে অভিব্যাপক। যে আধারে আধেয় বস্তুটি বা যে আধেয় বস্তুটি সম্পূর্ণ আধারকে ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত করে তাকে বলে অভিব্যাপক আধার। কি বললাম? যে আধারে কি বললাম? যে আধারে আধেয় বস্তুটি, লেখো, যে আধারে আধেয় বস্তুটি সম্পূর্ণ আধারকে ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত করে তাকে বলে অভিব্যাপক আধার। যেমন ধরো বলা হচ্ছে যে তিলেষু তৈলম অস্তি, মানে তিলের মধ্যে তেল থাকে, তিলের মধ্যে তেল থাকে। কেউ কি বলতে পারবে যে একটা তিলেতে, মানে একটা তিলের অর্ধেক অংশে তেলটা আছে আর অর্ধেক অংশে তেলটা নেই? এরকম কেউ বলতে পারবে? না। তিলেষু তৈলমস্তি, এখানে কোনটা? তিলেষু তৈলমস্তি, এখানে কোনটা আধার কোনটা আধেয় গো? আধার আধেয় কোনটা? তিলেশু তিলটা হচ্ছে আধার, আধেয়, তৈলটা আধার আর তেলটা তাহলে দেখো এই যে আধেয়। তৈলটা সম্পূর্ণ তিল জুড়ে থাকে, মানে তৈল হচ্ছে আধেয়, সেই আধেয়টা আধারকে মানে তিলকে ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত করে থাকে, তাই অভিব্যাপক আধার বলে। ঠিক আছে? এখানে তৈল হলো আধেয়, এই আধেয় বস্তুটি আধার অর্থাৎ তিলকে ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত করায়, এখানে এটি অভিব্যাপক আধারের উদাহরণ। আমরা জানি যে আত্মা কোথায় বিরাজমান? আত্মা আত্মা কোথায় বিরাজমান? প্রাণীদের শরীরে সর্বত্র। তাহলে আত্মা সর্বত্র বিরাজতে, বা এরকম সর্বত্র নয়, সর্বস্মিন অস্তি। তাহলে এখানে দেখো, এখানে আধার কোনটা আধেয় কোনটা? এখানে আত্মা সর্বস্মিন অস্তি, আধার কোনটা আধেয় কোনটা? আত্মা আধেয় আর হচ্ছে আধার। আধার। হুম।
তাহলে আত্মা হচ্ছে আধেয়, ঠিক আছে। আর সর্বশূন্য হচ্ছে আধার। তাহলে সর্বত্র আত্মা আছে, এখানেও অভিব্যাপক, মানে আত্মা আধারটা সব জায়গাতে ওতপ্রোতভাবে বা সব জায়গাকে ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত করেছে, সেই জন্য এখানে অভিব্যাপক আধার, ঠিক আছে, এরকম। এবং আরেকটা হচ্ছে কি না, বৈষয়িক। স্যার ওটা একবারটি শুধু নিচে নামান। হুম, ঠিক আছে স্যার, এবার করে দিন। যে আধারে আধেয়টি বিষয়তা সম্বন্ধে বিরাজমান তাকে বলে বৈষয়িক আধার। যে আধারে আধেয়টি বিষয়তা সম্বন্ধে বিরাজমান তাকে বলে বৈষয়িক আধার। যেমন মোক্ষে ইচ্ছা अस्ति, মোক্ষে মোক্ষে ইচ্ছা अस्ति। এখানে আধার কোনটা, আধেয় কোনটা? মোক্ষ হচ্ছে আধার, মোক্ষ হচ্ছে আধার, ইচ্ছা হচ্ছে আধেয়। এবং এখানে এইরকম অর্থ যে মোক্ষ বিষয়ে ইচ্ছা अस्ति, মোক্ষ বিষয়ে ইচ্ছা अस्ति। এইরকম অর্থ, মানে মোক্ষ বিষয়ে ইচ্ছা। যদি কেউ বললো বা যদি কেউ বলে যে এরকম ধরো যে ব্যাকরণে ইচ্ছা अस्ति, কি হবে? ব্যাকরণ বিষয়ে ইচ্ছা अस्ति, এরকম অর্থ। মিষ্টান্নে ইচ্ছা अस्ति, ধরো এরকম তোমরা বললে যে তোমরা কোনো মিষ্টির দোকানে ঢুকেছো, দিয়ে কেউ জিজ্ঞাসা করলো কি রে কি খাবি, কি রে কি খাবি, তখন একজন বললো যে মিষ্টান্নে ইচ্ছা अस्ति, মিষ্টান্নে ইচ্ছা अस्ति। এর মানে কি, আমার যে খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে মিষ্টান্ন বিষয়ে, ঠিক আছে, মিষ্টান্ন বিষয়ে ইচ্ছা अस्ति। এই যে মিষ্টান্নে বা এখানে যে ব্যাকরণে বা মোক্ষে, এইগুলো সব বৈষয়িক আধারের উদাহরণ, এইগুলো সব বৈষয়িক আধারের উদাহরণ। এখানে কিন্তু তুমি অভিব্যাপক বলতে পারবে না বা ঔপশ্লেষিক বলতে পারবে না। ঔপশ্লেষিক তো হবেই না, ঔপশ্লেষিক হয় সবসময় দুটো দ্রব্যের মধ্যে। ঔপশ্লেষিক আধার হয় দুটো দ্রব্যের মধ্যে। কট মানে 17 ইঞ্চি, সেটা একটা দ্রব্য, বালকটি বসেছিল বালকও দ্রব্য, মানে ওখানে সংযোগ সম্বন্ধটা থাকতে হবে। ঔপশ্লেষিক আধারে সংযোগ সম্বন্ধটা মাস্ট। অভিব্যাপক আধারে আধেয় বস্তুটা সম্পূর্ণভাবে আধারকে পরিব্যাপ্ত করে থাকবে, কিন্তু এখানে একটা ইচ্ছার বিষয় প্রকাশ পাবে, এখানে একটা ইচ্ছা প্রকাশ পাবে, ইচ্ছা, মোক্ষের ইচ্ছা, এরকম। তিন,
দেখো পরবর্তী সূত্র, একটা সূত্র আছে ইয়তশ্চ নির্ধারণম। ইয়তশ্চ নির্ধারণম না কি অর্থ ইয়তশ্চ নির্ধারণম? না যেখানে জাতি গুণ অথবা ক্রিয়াকে কেন্দ্র করে, জাতি গুণ অথবা ক্রিয়া, জাতি গুণ ক্রিয়া অথবা সংজ্ঞা, এই চারটিকে কেন্দ্র করে যদি কোনো সমুদায় থেকে একদেশকে পৃথক করা হয় তাকে বলে নির্ধারণ। সেই নির্ধারণে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়। কি বললাম? যে জাতি গুণ ক্রিয়া অথবা সংজ্ঞা, জাতি গুণ ক্রিয়া অথবা সংজ্ঞা, এই চারটিকে কেন্দ্র করে যদি কোনো সমুদায় থেকে একদেশকে পৃথক করা হয়, কোনো সমুদায় থেকে একদেশকে পৃথক করা হয়, ঠিক আছে, সেখানে কি হবে? সেখানে সে যে পৃথককরণ, মানে ওই যে পৃথক করা, মানে পৃথককরণটাকে বলা হয় নির্ধারণ। যে পৃথককরণ, সেই পৃথককরণটাকে বলা হয় নির্ধারণ। আর ওই যে যেগুলোকে পৃথককরণ করা হলো তাতে ষষ্ঠী হবে আর সপ্তমী হবে। ঠিক আছে, কি বললাম? যে যেগুলোকে পৃথকীকরণ করা হলো সেই পদ্ধতি ষষ্ঠী অথবা সপ্তমী হবে। আমরা প্রসিদ্ধ কিছু উদাহরণ জানি, বললেই হয়তো মনে পড়বে, আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করি বাক্যের মধ্যে, যে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, এরকম বলা হয়, আমরা জানি যে কবিগণের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। দেখো সমুদায়, কবিগণ মানে অনেক কবি, কবিগণ মানে তো অনেক কবি, তাই না? তাহলে সেই যে কবিগণ, তাদের মধ্যে কালিদাস একজন, মানে পৃথক করা হচ্ছে কবি, কবি সমুদায়, ঠিক আছে, কবি সমুদায়, এবং ওই সমুদায় থেকে কি করছে? পৃথক করছে একদেশ। স্যার হ্যাঁ বলো। বলছি, যেমন স্যার দেবতাদের মধ্যে হচ্ছে বিষ্ণু শ্রেষ্ঠ, এরকম টাইপের। হ্যাঁ একদমই তাই। তুমি শুধু ওইটুকু নয়, তুমি নিজেদের মধ্যেও বলতে পারো, নিজেদের মধ্যেও এইসব গণনা করতে পারো। ধরো এরকম বলা হলো, মানে তুমি যখনই দেখবে যে একটা সমষ্টি থেকে একজনকে আলাদা করা হচ্ছে, জানবে সেটা হচ্ছে নির্ধারণ। যখন বুঝবে যে একটা সমষ্টি থেকে একজনকে আলাদা করা হচ্ছে, সেটা হচ্ছে নির্ধারণ, ঠিক আছে। আর ওই যাকে আলাদা করা হয়, যাকে আলাদা করা হয় সেখানে হয় সপ্তমী। কি বললাম বুঝে গেল? আলাদা যাকে করা হয় সেখানে হয় সপ্তমী। হ্যাঁ, সপ্তমী বা ষষ্ঠী। বা ষষ্ঠী, একদম সপ্তমী বা ষষ্ঠী। যেমন ধরে এরকম বলা হলো, বা আমি বললাম যে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, তাহলে কি হবে? না কালিদাসঃ শ্রেষ্ঠঃ। কবিনাম বা কবিসু কালিদাস শ্রেষ্ঠ। একদম, কবিনাম অথবা কবিসু।
দেখো কবি নাম মানে যাদের থেকে, মানে যেখান থেকে আলাদা করা হয় সেখানে হয় ষষ্ঠী অথবা সপ্তমী। ঠিক আছে, অর্থাৎ যে কেটে গেল, শোনা গেল না। সমষ্টি থেকে আলাদা করা হয় সেই সমুদায়ের, সেই সমুদায় বাচক শব্দে ষষ্ঠী অথবা সপ্তমী হবে। কি বললাম, যে সমুদায় থেকে, অর্থাৎ যে সমুদায় থেকে আলাদা করা হয় বা পৃথক করা হয়, আলাদা নয় পৃথক, যে সমুদায় থেকে পৃথক করা হয় সেই সমুদায়বাচক যে শব্দ, সেই শব্দে ষষ্ঠী অথবা সপ্তমী হবে। দেখো কি বললাম, বোঝা গেল? এই উদাহরণের ওখানটা করে না, কেটে গেল শেষেরটা। হ্যাঁ, কি বললাম, যে ওটাই বললাম যে এখানে যে কবিগণ হচ্ছে সমুদায়, সেই সমুদায় থেকে কালিদাস নামক যে মহাকবি তাকে আলাদা করা হচ্ছে, সেই জন্য যে যে সমুদায় থেকে আলাদা করা হচ্ছে, এখানে কোন সমুদায় থেকে আলাদা করা হচ্ছে? কবি সমুদায় থেকে। এখানে কবি সমুদায় থেকে আলাদা করা হচ্ছে, সেই জন্য ওই সমুদায়তে হবে ষষ্ঠী অথবা সপ্তমী। তাই এখানে সমুদায় কোনটা? সমুদায় হচ্ছে কবি, কবি সমুদায়। তাই কবি পদে ষষ্ঠী অথবা সপ্তমী হবে। কবি পদে ষষ্ঠী অথবা স্যার পরীক্ষা তো যে কোনো একটা থাকবে? হ্যাঁ, কি বলছো? পরীক্ষাতে যে কোনো একটা থাকবে, হয় কবিসু না হলে কবি নাম, একদমই ঠিক। দিয়ে ওই তলায় দাগ দেওয়া থাকবে, দিয়ে বলবে যে তখন যে কোনো একটাই থাকবে, তখন যে কোনো একটাই থাকবে, তখন দুটো দিলে তো কনফিউজ হয়ে যাবে না, দুটোই হবে। ধরো এইরকম বললাম যে দেখো আমরা দেখেছি জাতি গুণ ক্রিয়া সংজ্ঞা। তা জাতি দেখে কি হবে, জাতি নিয়ে উদাহরণ কি হবে না, জাতি নিয়ে উদাহরণ হচ্ছে যে নৃণাম, বা এরকম বললাম নরানাম নরেষু বা ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। এখানে দেখো যে যত সমস্ত পৃথিবীতে মানুষ আছে, পৃথিবীতে যত সমস্ত মানুষ আছে তাদের মধ্যে ব্রাহ্মণ জাতি হলো শ্রেষ্ঠ। পৃথিবীতে যত সমস্ত জাতি আছে, ঠিক আছে, পৃথিবীতে যত সমস্ত জাতি আছে তাদের মধ্যে ব্রাহ্মণ জাতি হলো শ্রেষ্ঠ, ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ। ঠিক আছে, এটা জাতিকে নিয়ে। দুই হচ্ছে কি ছিল, গুণ। গুণকে নিয়ে কি হবে না, ধরো এই যে ওটা আগেরটা গুণ হবে, যে কবি নাম কবি সুবা কালিদাস শ্রেষ্ঠ, এটা হতে পারে। বা এরকম বললাম যে গবাম গোসুবা কৃষ্ণা বহুক শিরা। মানে ধরো একটা গোয়ালের মধ্যে অনেকগুলো গরু আছে, একটা গোয়ালেতে অনেকগুলো গরু আছে, তাই বলছে গবাম গোসুবা, গবাম গোসুবা কৃষ্ণা, মানে একটা গরু আছে কালো রঙের গরু, অনেকগুলো গরু আছে তার মধ্যে একটা গরু আছে কালো রঙের গরু, সেটা বহুক শিরা, সেটা অনেকটা দুধ দেয়। সেটা অনেকটা দুধ দেয়। তাহলে গবাম গোসুবা কৃষ্ণা বহুক শিরা, গরুদের মধ্যে কৃষ্ণা মানে কালো গরুটি অনেকটা দুধ দেয়। তাহলে যে দুধ, দুগ্ধ প্রদান, এটা একটা গুণ, কবিত্ব একটা গুণ। ঠিক আছে,
বা এটা এটা গুণের মধ্যে নাও আসতে পারে, এটা তোমার সংজ্ঞার মধ্যে সংজ্ঞার মধ্যে আসতে পারে, একদম এটা সংজ্ঞার মধ্যেও আসতে পারে। কিন্তু সেই রকম ব্যাপার নয় যে সংজ্ঞার মধ্যে, তাহলে তো কৃষ্ণাও তো একটা নাম, এটা তো সংজ্ঞার মধ্যে আসবে, তাই না? এটাও তো দেখো তোমাকে বুঝতে হবে যে এইটা মানে এই যে বহুক্ষীরা, এটাকে দেখে বুঝতে হবে, এটা মানে অনেক দুধ দেয়, এটা হচ্ছে একটা গুণ। শ্রেষ্ঠ, এটা একটা গুণই বলতে পারো, এটা একটা গুণ। দেখো নেক্সট কি হবে, আর কি আছে না, ক্রিয়া। ক্রিয়া নিয়ে কি হবে না, ধরো এরকম বলা হলো যে গচ্ছতাম গচ্ছৎসুবা ধাবন শীঘ্রঃ। গচ্ছতাম গচ্ছৎসুবা মানে ধরো অনেকজন ছুটছে, একটা মাঠের মধ্যে অনেকজন ছুটছে, এবং এই যে অনেকজন ছুটছে সেখানে অনেকজন যে ছুটছে সেখানে কি হয়েছে না, ধাবন বা গচ্ছতাম গচ্ছৎসুবা মানে ধরো অনেকজন যাচ্ছে, মানে ছোট নয়, যাচ্ছে। গচ্ছতাম মানে অনেকজন যাচ্ছে, হেঁটে হেঁটে বা একটু স্পিডে যাচ্ছে, তাদের মধ্যে যিনি ধাবন, যিনি ছুটছেন, তিনি শীঘ্র, তিনি জোরে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে কি বলা হলো, গচ্ছতাম গচ্ছৎসুবা। গচ্ছতাম গচ্ছৎসুবা অর্থাৎ যে যারা যাচ্ছে, যারা যাচ্ছে তাদের মধ্যে যিনি যিনি ধাবন, একটু স্পিডে যাচ্ছেন, তিনি শীঘ্র যাচ্ছেন। তাহলে এখানে ক্রিয়াকে কেন্দ্র করে পৃথক করা হচ্ছে, মানে অনেকজন যাচ্ছে, ঠিক আছে, অনেকজন যাচ্ছে, তাদের মধ্যে একজনকে আলাদা করছে, কি না, যিনি শীঘ্র যাচ্ছেন তাকে ওখান থেকে পৃথক করে নেওয়া হলো। যিনি শীঘ্র যাচ্ছেন তাকে পৃথক করার জন্য এখানে একটা সমুদায় থেকে একজনকে পৃথক করা হলো, তাহলে এটা হচ্ছে নির্ধারণ। আর যেখান থেকে নির্ধারণ করা হলো গচ্ছতাম গচ্ছৎসু, এই সমুদায় থেকে, তার এখানে সপ্তমী এবং ষষ্ঠী হয়েছে। আর একটা হচ্ছে সংজ্ঞা, কি না, ছাত্রানাম ছাত্রেষু বা মৈত্রঃ পটুঃ। ছাত্রানাম ছাত্রেষু বা মানে একটা ক্লাসে অনেক ছাত্র আছে, সেই ছাত্রদের মধ্যে একজন পটু, পটু না কিরকম না, সেটা কে না, মৈত্র হচ্ছে পটু। এটা সংজ্ঞা কেন্দ্রিক, সংজ্ঞা মানে নাম, ঠিক আছে। তাহলে পটু, কে পটু না, মৈত্র পটু। এখানে এটাও এই সংজ্ঞার মধ্যেই আসতে পারে। শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ না, কালিদাস। বহুক্ষীরা একজন, এটাও গুণবাচক, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ না, কালিদাস, নামবাচক হচ্ছে, এখানে নামটা প্রধান। শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ, এখানে ব্রাহ্মণ বলতে একজন ব্রাহ্মণ নয়, এখানে ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণত্ব জাতিরা শ্রেষ্ঠ। মানে একজন ব্রাহ্মণকে বললে তাহলে কিন্তু জিনিসটা মানে অর্থটা ঠিকঠাক সঙ্গত হবে না। একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বাকিরা শ্রেষ্ঠ নয়, এইরকম ব্যাপারটা সঙ্গত হবে না, যথার্থতা আসবে না এখানে। তাহলে শ্রেষ্ঠ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ, এখানে জাতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। শ্রেষ্ঠ কালিদাস, এখানে কালিদাস বলতে একটা সংজ্ঞাকে বোঝানো হচ্ছে, কালিদাস নামক যে কবি সে শ্রেষ্ঠ, এখানে এটা বলতে পারো যেখানে সংজ্ঞার অর্থ হচ্ছে। বহুক্ষীরা একটা গুণ, যে অনেক দুধ দেয়,
এটা একটা গুণ, গুণবাচক। আর ধাবন শীঘ্রঃ, শীঘ্রঃ কে শীঘ্রঃ না ধাবন যে ছুটছে, কে শীঘ্র না ধাবন যে ছুটছে। তাহলে ধাবন একটা ক্রিয়া, ক্রিয়া কেন্দ্রিক। পটু কহ পটু, পটু কহ না মৈত্রঃ, তাহলে মৈত্র একটা সংজ্ঞা নাম, তাহলে এখানে সংজ্ঞাবাচক হয়ে জন্য এখানে হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে যতশ্চ নির্ধারণম। একটা সূত্র আছে, পঞ্চমী বিভক্তি। বা বিভাগ বোঝালে যেখান থেকে এরকম হয়, যেখান থেকে নির্ধারণ করা হয়। বিভাগ বোঝালে যেখান থেকে নির্ধারণ করা হয় সেখানে পঞ্চমী হয়, সেখানে পঞ্চমী বিভক্তি হয়। ঠিক আছে, এটা কিন্তু কারক নয়, মাথায় রাখবেন কারক নয়, এখানে ডাইরেক্ট বিভক্তি। পঞ্চমী বিভক্তি হে, বা পঞ্চমী বিভক্তি মানে একটা পৃথকীকরণ বোঝাচ্ছে, একটা বিভাগ করা বোঝাচ্ছে। এবং সেই বিভাগ করা যে বোঝাচ্ছে সেখানে যেখান থেকে নির্ধারণ করা হয়, মানে যেখান থেকে পৃথকটা, নির্ধারণ মানে পৃথকীকরণ। নির্ধারণ কাকে বলে? নির্ধারণ মানে পৃথকীকরণ, পৃথক করা। তাই যেখান থেকে পৃথক করা হয় সেখানে পঞ্চমী বিভক্তি হবে। যেমন উদাহরণ কি না, উদাহরণ মাথুরাः পাটলিপুত্রকেভ্যো আঢ্যতরাः। মাথুরাः পাটলিপুত্রকেভ্যো আঢ্যতরাः মানে একটা হচ্ছে মথুরাবাসী, মানে মথুরায় যারা থাকেন মথুরাবাসী, আর একটা হচ্ছে পাটলিপুত্রবাসী মানে পাটলিপুত্রবাসী, মানে দুটো নগরের যে জনগণ তাদেরকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে মাথুরা মানে মথুরাবাসী, একটা পাটলিপুত্রবাসী। এখানে বলা হচ্ছে মানে এই যে দুটো জনগণকে পৃথক করা হচ্ছে, কেন কিভাবে পৃথক করা হচ্ছে? বলছে মাথুরাহ আঢ্যতরাহ। আঢ্যতরা মানে একটু অধিক বিত্তশালী, অধিক ধনসম্পদ বিশিষ্ট, বিত্তশালী। তাহলে দেখো যে যারা মথুরায় বাস করে, ঠিক আছে, যারা মথুরায় বাস করে তারা আঢ্যতরাহ, তারা একটু অধিক বিত্তশালী। মাথুরাহ আঢ্যতরাহ, যারা মথুরায় বাস করে তারা অধিক বিত্তশালী। কাদের থেকে? পাটলিপুত্রকেভ্যো, পাটলিপুত্রতে যারা বাস করেন তাদের থেকে। তাহলে দেখো এখানে পৃথক করা হচ্ছে বা বিভক্ত করা বোঝাচ্ছে, বিভাগ করা বোঝাচ্ছে। মানে পাটলিপুত্র থেকে মথুরাবাসীকে বিভাগ করা হচ্ছে, বিভক্ত করা হচ্ছে। একটা কোনো কারণে ওদের মধ্যে ডিফারেন্ট, ঠিক আছে, ভেদ ঘটনা হচ্ছে, ভেদ। তা ভেদ ঘটনা হচ্ছে কাদের থেকে? পাটলিপুত্রের থেকে। কাকে ভেদ করা হচ্ছে? না মাথুরাবাসীকে বা মথুরাবাসীকে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, কোথা থেকে নির্ধারণ করা হচ্ছে? পাটলিপুত্র থেকে। নির্ধারণ যেখান থেকে করা হবে সেখানে পঞ্চমী হবে। তা মাথুরাহ আঢ্যতরাহ, মথুরাবাসীগণ অধিক বিত্তশালী। কাদের থেকে?
কালিদাস শ্রেষ্ঠ কাদের থেকে? অন্যান্য কবিদের কবিদের থেকে। মথুরাবাসীগণ আঢ্যতরা মানে বৃত্ত সম্পদশালী কাদের থেকে? না পাটলিপুত্রের জনগণের থেকে। তাই এখানে দেখো বিভাগ করা বুঝিয়েছে, এবং বিভাগে কেউ কিছু বলছো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে কি হলো না, এখানে পৃথক করা বোঝাচ্ছে, বিভাগ করা বোঝাচ্ছে, এবং যেখান থেকে বিভাগ হচ্ছে আর পাটলিপুত্র, সেখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। পাটলিপুত্রকেভ্য, এখানে পঞ্চমীর বহুবচন। ধরো আরেকটা বলা হলো যে সর্পাৎ দুর্জনাঃ ক্রূরাঃ। দুর্জনাঃ ক্রূরাঃ মানে সর্প তো এক ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর, তার থেকে যারা দুর্জন তারা আরো ভয়ঙ্কর। ঠিক আছে, ক্রূর মানে ভয়ঙ্কর বা কুটিল এরকম। তাহলে দুর্জনাঃ ক্রূরাঃ, দুর্জন হচ্ছে অধিক ক্রূর। দুর্জনাঃ ক্রূরাঃ কাদের থেকে? সর্পের থেকে। তাহলে দেখো এখানে সর্পের থেকে দুর্জনকে নির্ধারণ করা হচ্ছে। সেই সর্পের থেকে দুর্জনকে নির্ধারণ করা হচ্ছে, এবং এই যে নির্ধারণ কি বিভক্তি হচ্ছে না, যেখান থেকে নির্ধারণ করা হচ্ছে, কার থেকে করা হচ্ছে? সর্পের থেকে। তাই এখানে সর্পের থেকে পঞ্চমী হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ কিছু বলছিল? হ্যালো, কি বললো শুনতেই পেলাম না আমি। দেখো একটা সূত্র আছে, আযুক্ত কুশলাভ্যাম আশেবায়াম। আযুক্ত কুশলাভ্যাম আশেবায়াম, আযুক্ত কুশলাভ্যাম চাষেবায়াম, এটা সূত্রটা। আযুক্ত কুশলাভ্যাম চাষেবায়াম, না সূত্রের অর্থ কি? দাসের নাম কি বলছো? স্যার, জাসের নাম এগুলো শুনিনি আগে কোনোদিন। আযুক্ত কুশলাভ্যাম চাষেবায়াম। আসেবা অর্থ বোঝালে আযুক্ত অথবা কুশল
শব্দযোগে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হবে। আযুক্ত অথবা কুশল শব্দযোগে আসেবা অর্থ বোঝালে, আসেবা অর্থ বোঝালে আসেবা মানে কি? আসেবা মানে একনিষ্ঠতার সঙ্গে সেবা করা। ঠিক আছে? আসেবা মানে কি? আসেবা মানে হচ্ছে একনিষ্ঠতা ও ঔৎসুক্যের সঙ্গে সেবা, এটাকে বলা হয় আসেবা। একনিষ্ঠতা এবং ঔৎসুক্যের সঙ্গে সেবা, আসেবা। তাহলে কি বললাম যে আসেবা অর্থ বোঝালে আযুক্ত অথবা কুশল শব্দযোগে ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি। ঠিক আছে? মানে স্যার ঔৎসুক্য মানে কি? ঔৎসুক্য মানে উৎসুক, মানে কি বলবো, উৎসুক বলে না যে আমি এই কাজটা করতে উৎসুক, ইচ্ছুক। উৎসুকের ভাব ঔৎসুক্য। যেমন স্যার কর্ণ মহাভারতে সে হচ্ছে যেমন পরশুরামের মানে সেবা করেছিল, একনিষ্ঠতার সাথেই তো করেছিল। হ্যাঁ, সেটা তুমিও হতে পারো, কর্ণ কেন, তুমিও হতে পারো। আমি বলছি দেখো যে যার বিষয়ে বা যাকে সেবা করা বোঝাবে এবং যাতে কুশল বোঝাবে তাতে সপ্তমী হবে। যাকে সেবা করা বোঝাবে এবং যাতে কুশল বোঝাবে, মানে কুশল শব্দের প্রয়োগ থাকলে যাতে কুশল তাতে সপ্তমী হবে। উদাহরণ দেখো, ধরো কেউ বলল যে এরকম বলল যে অহম ব্যাকরণে কুশলঃ। দেখো কুশল শব্দের প্রয়োগ হয়েছে এখানে, কুশল শব্দের প্রয়োগ হয়েছে এবং যাতে কুশল, কোন বিষয়ে কুশল বলা হয়েছে? ব্যাকরণে। তাই তাতে সপ্তমী হয়েছে। ঠিক আছে, তাতে সপ্তমী হয়েছে। বা এখানে ষষ্ঠী হতে পারে, সপ্তমী এবং ষষ্ঠী দুটোই বলা হয় সম্ভবত, ষষ্ঠী অথবা সপ্তমী। মানে কুশল শব্দের অর্থ কি? কুশল শব্দের অর্থ হচ্ছে যে মানে খুব ভালো, মানে নিপুণ। কুশল শব্দের অর্থ নিপুণ, দক্ষ। এরকম অর্থ। তার মানে কি এখানে ষষ্ঠী হতে পারে, সপ্তমী হতে পারে। অহম কুশল, এটাও ঠিক। কিন্তু বা আরেকটা বলা হলো, ধরো যে সীতা হরি পূজনে আযুক্ত, সীতা হরি পূজনস্য আযুক্ত। তার মানে কি হরিকে পূজা করতে আযুক্ত। আযুক্ত মানে আ পদের অর্থ সম্যক ভাবে, যুক্ত মানে নিযুক্ত। আ মানে সম্যক ভাবে, আ পদের অর্থ এখানে আযুক্ত মানে সম্যক ভাবে যুক্ত, নিযুক্ত। মানে সে হরিকে পূজা করতে সম্পূর্ণভাবে ভালোভাবে নিযুক্ত হয়েছেন, আযুক্ত। দেখো বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
একটা সূত্র আছে, বড় সূত্র, স্বামী স্বরাধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূতৈশ্চ। খুব সহজ, স্বামী স্বরাধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূতৈশ্চ। সূত্রার্থ কি, এটা ভেঙে দিলেই সহজ হয়ে যাবে। স্বামী ঈশ্বর অধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূত। এই শব্দগুলির যোগে বা এই শব্দগুলির প্রয়োগে যার স্বামী, যার ঈশ্বর বা যার অধিপতি এইরূপ অর্থ বোঝাবে। যার স্বামী, যার ঈশ্বর অথবা যার অধিপতি এইরূপ অর্থ বোঝাবে, তাতে সপ্তমী, ষষ্ঠী ও সপ্তমী স্বামী ঈশ্বর অধিপতি দায়াদ সাক্ষী প্রতিভু প্রসূত। এই শব্দগুলোর যখন বাক্যে প্রয়োগ হবে, ঠিক আছে, এই শব্দগুলোর যখন বাক্যে প্রয়োগ হবে তখন কি হবে, তখন যার স্বামী সেখানে ষষ্ঠী এবং সপ্তমী হবে। উদাহরণ দেখো, স্বামী গবাম গোশুবা, স্বামী কৃষ্ণ, মানে কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণ, তিনি গবাম মানে গরুদের অথবা গোশু স্বামী। কি বলা হয়েছে, যার স্বামী, যার স্বামী, যার ঈশ্বর, যার, যেখানে যা বোঝাবে, ঠিক আছে, তাতে সপ্তমী হবে। তাই দেখো, স্বামী কার, কার স্বামী না, গরুর স্বামী, মানে গরুর যে রাজা, গরুর স্বামী। ঠিক আছে, কি বললাম, স্বামী কৃষ্ণ স্বামী, মানে ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন স্বামী। কাদের স্বামী, কাদের স্বামী না, গবাম গরুদের, গোশুবা। স্বামী ঈশ্বর, ঈশ্বর একই অর্থ হবে, গবাম গোশুবা। গবাম গোশুবা ঈশ্বর, স্বামী ওই অর্থেই ঈশ্বরটা ব্যবহার হয়। ঠিক আছে, গবাম গোশুবা ঈশ্বরঃ কৃষ্ণ। অর্থাৎ অনেক গরু ছিল, সেই গরুদের মধ্যে ঈশ্বরকে মানে স্বামীকে না কৃষ্ণ। গবাম গোশুবা ঈশ্বরঃ কৃষ্ণ। এই পরেরটাও একই, মানে প্রত্যেকটা উদাহরণে একই হবে। গবাম গোশুবা দায়াদঃ ঈশ্বরঃ বা কৃষ্ণ, গবাম গোশুবা, ঠিক আছে, অধিপতি, সেটাও কৃষ্ণ হবে। স্যার এটাই কার তলায় দাগ দেয়া থাকবে? এখানে গোশু, গবাং বা গোশুর তলায় রাখ দেওয়া থাকবে। একদমই তাই। এবং তোমাকে বুঝতে হবে যে এই শব্দগুলোর প্রয়োগ আছে, স্বামী ঈশ্বর, এই শব্দগুলোর প্রয়োগ আছে। এখানে কিন্তু তুমি যে আধার অধিকরণ এটা করতে পারবে না, আধার অধিকরণ ইত্যাদি এখানে আসবেই না। ঠিক আছে,
বা সপ্তমী অধিকরণে হচ্ছে এই সূত্র আসবে না। তাহলে এই শব্দগুলো রাখতে হবে। বলো কি বললে? এই শব্দগুলো মনে রাখতে হবে তাহলে, হ্যাঁ একদম তাই। শব্দ না হলে হবে না। মোট কথা যে সূত্রটা মাথায় থাকলে চলে আসবে, সূত্রটা মাথায় রাখতে হবে। স্যার দায়াদ মানে কি? একই অর্থ, দায়াদ। হুম। দায়াদ মানে কি? যিনি মানে একজন যে যিনি পিতার ধন গ্রহণ করেন তাকে বলা হয় দায়াদ। পিতার ধন যিনি গ্রহণ করেন তাকে বলা হয় দায়াদ। ঠিক আছে? তাহলে গবাম গোসুবা সাক্ষী, তাই তো? সাক্ষী কি হবে? সাক্ষী সাক্ষী ব্যবহারস্য ব্যবহারে বা সাক্ষী, সাক্ষী দেয় না, সাক্ষী শব্দের প্রয়োগ আছে, তাদের সপ্তমী অথবা ষষ্ঠী করতে হবে। ব্যবহারস্য ব্যবহারে বা। দেখো বুঝে গেল? হ্যাঁ স্যার। স্যার